ওকে, আমাদের এই ট্রাফিক অ্যাকাউন্ট পর্যন্ত কথা বলা ছিল। ট্রাফিক অ্যাকাউন্টটা আমরা দেখছি যেটা অ্যাসেট দিকে বসছে। তো ট্রাফিক অ্যাকাউন্টের পরে কি ছিল, সবাই একটু মনোযোগ দিবেন। এই ট্রাফিক অ্যাকাউন্টের পরে দেখেন কালার করা 3টা লাইন আছে। এই 3টা লাইনের জন্য আমি একটু নিচে যে কোনো জায়গায় একটু লিখবো। দেখেন লেখা আছে অবশ্যই, এই যে আমি যেহেতু আগে করেছিলাম তখন আছে। কি লেখা দেখেন তো এখানে, অ্যামাউন্ট ডিউ ফ্রম অবলিক বাই থাকলে অ্যাসেট হবে। কি লিখেছি? অ্যামাউন্ট, রাইট। আর একটা বলা আছে অ্যামাউন্ট ডিউ টু থাকলে লাইবিলিটিস। এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে। অ্যামাউন্ট ডিউ ফ্রম মানে, দেখেন চিন্তা করেন, অ্যামাউন্ট ডিউ মানে অ্যামাউন্ট বকেয়া, ফ্রম অথবা বাই মানে আমি কারোর কাছ থেকে টাকাটা পাবো। তা যেটা পাবো সেটা কি অ্যাসেট না? আর একটা আছে অ্যামাউন্ট ডিউ টু। অ্যামাউন্ট ডিউ টু, ডিউ টু মানে দিতে হবে, আমার কাছে কেউ পাবে। ঠিক আছে, ডিউ টু মানে কেউ আমার কাছে পাবে। ঠিক আছে, তো যেটা পাবে সেটা দায়, আর যেটা আমি পাবো সেটা অ্যাসেট। তো এই হলো কথা। তো এই কথাটা আমরা একটু উপরে চলে যাই, দেখি কি লেখা আছে। দেখেন বলা আছে কি, অ্যামাউন্ট ডিউ ফ্রম আদার কোম্পানিজ, অন্য কোম্পানির কাছ থেকে আমরা টাকা পাবো 55,000 টাকা। আরেকটা বলছে কি, অ্যামাউন্ট ডিউ ফ্রম পোস্ট অফিস, পোস্ট অফিসের থেকে টাকা পাবো 30,000 টাকা। তাহলে এই দুটো কি অ্যাসেট না? জি রাইট। প্রথম আরেকটা, যেটা আসছে সেটা দাও। রাইট, অ্যামাউন্ট ডিউ টু ক্লিয়ারিং হাউস, এটা দায়। তাহলে 18,000 টাকা দায়। তাহলে আমরা অ্যাসেট দিকে চলে যাব। দেখেন এখানে বলা আছে অ্যামাউন্ট ডিউ টু আদার কোম্পানিজ, এইটা হচ্ছে আমার অ্যাসেট, 55,000 টাকা। তারপরে বলা আছে কি, যে অ্যামাউন্ট ডিউ ফ্রম পোস্ট অফিস, এটা হলো অ্যাসেট, অ্যাসেট দিকে বসাবো 30,000 টাকা। ঠিক আছে, আর একটা ছিল কি, অ্যামাউন্ট ডিউ টু ক্লিয়ারিং হাউস, এটা হচ্ছে দায়, আমি দায় পাশে বসালাম 18,000 টাকা। ওকে, আচ্ছা, তারপরে যাব। ওকে, এরপরে আরো কিছু এন্ট্রি বলা আছে, এন্ট্রি গুলো আমি একবারেই বলে দিতে পারি। না একবারেই দেখেন, সানডে ক্রেডিটর্স কি বলছে বলেন তো? সানডে ক্রেডিটর কি একটা লাইবিলিটিস না, 1,00,000 টাকা? জি ওকে, ভাইয়া দায়। তারপর আনপেইড ডিভিডেন্ড মানে যে ডিভিডেন্ডটা এখনো আমি দেইনি, তাহলে এটা কি দেওয়া লাগবে না? তাহলে এটাও দায়। তারপর হচ্ছে ডেপ্ট ডিউ, ডেপ্ট মানেই তো দায়, ডেপ্ট মানেই কি দায়। দায় আবার বলছে, দেওয়া বাকি হ্যাঁ, আছে। রাইট। এরপরে বলছে ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড, যে কোনো প্রকার ফান্ড হলো দায়, এটা আমরা শিখেছি কখনো না কখনো। যে কোনো প্রকার ফান্ড কি দায়। তাহলে এখানে দেখেন ফায়ার ইন্স্যুরেন্স ফান্ড আর রিজার্ভ ফান্ড দুটোই দায়, দুটোই কি দায়। আরেকটা আছে, সেটা হচ্ছে কি, এমপ্লয়িজ সেভিং ব্যাংক ডিপোজিট। সেভিং ব্যাংক ডিপোজিট যদি থাকে তাহলে এটা হচ্ছে অ্যাসেট, কারণ ব্যাংকে টাকা জমা রাখছে, এটা অ্যাসেট না? কিন্তু ভাই এটা তো আমার ব্যাংকে, এমপ্লয়িজ মানে কর্মচারী আমার ব্যাংকে তো না। টাকা যদি আমি না রেখে আমার এমপ্লয়িরা রাখে, তাহলে টাকাটা আমার না, টাকাটা এমপ্লয়ীদের। কাদের, কাদের টাকা? এমপ্লয়ীদের। তাহলে এই টাকাটা আমার দায়, এটা একটা কি দায়, কারণ আমার ব্যাংকের টাকা থেকে তারা টাকা নিয়ে চলে যাবে, তাহলে এটা কি আমার দায় না? তাহলে এখান থেকে এই যে পরপর এই যেগুলো, এগুলো সবই হলো কি দায়, সবই কি দায় পাশে বসবে। তাহলে এই 6টা এন্ট্রি আমরা দায় পাশে বসাবো। এই 6টা এন্ট্রি পরপর দেখেন, পরপর দায় পাশে, এই যে সানডে ক্রেডিটর থেকে এমপ্লয়ি সেভিং ব্যাংক ডিপোজিট, এইটা আমরা দায় পাশে বসালাম। তারপরে কি আছে, তারপরে আছে এই সেই টাকাগুলো, টাকাগুলো আমরা দায় পাশে বসালাম। ওকে, আমরা তারপরে চলে যাই। তারপরে কি বলছে, পরে দেখেন খুবই সহজ করে একটা কথা বলছে। সহজ করে কি, এক্সপেন্ডেড অন, কি বলছে, মানে এটা খরচ, এটা কি
আর একটা নিচে দেখেন বলা আছে রিসিভ ফ্রম, এই কালারিং করা লাইনটা, রিসিভ ফ্রম মানে টাকাটা পেয়েছি কোনো জায়গা থেকে, ঠিক আছে। হ্যাঁ। প্রথমটা বলছে আমি ব্যয় করেছি, পরেরটা বলছে টাকাটা পেয়েছি। তাহলে যেটা আমি ব্যয় করেছি সেটা আমার ব্যয়, আর যেটা পেয়েছি সেটা কি? আয়। আয়। এইটা কি এক কথায় বুঝতে কারো সমস্যা বলেন তো? না ভাইয়া। আমাদের না, পার্ট বি তে এরকম একটা অঙ্ক আছে, উপরের কিছু নাই, শুধু এক্সপেন্ডেড ওয়ান থেকে এই নিচের গুলো বলা আছে। এটা একটা পার্ট বি এর অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমি এন্ট্রি গুলো বলে দিই। এক্সপেন্ডেড ওয়ান তার মানে আমি ব্যয় করেছি, কোন কোন জায়গায় ব্যয় করেছি। এখন এই ব্যয়গুলো যদি আমার ওই ব্যয় না হয়, মানে ইন্টারেস্ট এক্সপেন্স, অল ডিভিডেন্ড পেইড, অল ট্রান্সফার, ওইটা হলে কিন্তু নেট রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। কিন্তু ওইগুলো না হলে কোথায় যাবে? রেভিনিউ অ্যাকাউন্টে যাবে। রেভিনিউ কোথায় যাবে? রাইট, রেভিনিউ রাইট, রাইট। এখন তাহলে যেহেতু রেলওয়ে কোম্পানি, তাহলে রেলওয়ে কোম্পানির ব্যয়ের নামগুলো আমাদের সাধারণ কোম্পানির মতো ব্যয় হবে না, হবে নাকি? দেখেন কেমন উদ্ভট নাম। কি বলছে? লোকোমোটিভ পাওয়ার, তার মানে কয়লা জ্বালিয়ে যে তা মানে পাওয়ার উৎপাদন করে, যার কারণেই কিন্তু আমার ট্রেনটা চলে, ঠিক আছে। হ্যাঁ। তো এইটা লোকোমোটিভ পাওয়ার, এটা একটা ব্যয়। ট্রাফিক এক্সপেন্স বুঝতেই পারতেছি আমরা। শিপিং অ্যান্ড জেনারেল এক্সপেন্স, ডক অ্যান্ড হারবার এক্সপেন্স, ল চার্জ। আরেকটা নিচে হলুদ কালার করারটা বাকি রেখে পরেরটা বলি, কম্পেনসেশন। কম্পেনসেশন মানে গতদিন বুঝাইছিলাম ক্ষতিপূরণ। তাহলে ক্ষতিপূরণটা আমার দেওয়া লাগতেছে, কারণ এটা এক্সপেন্ডেড এর মধ্যে বলা আছে, তার মানে এটাও ব্যয়। এটাও কি? আমি ব্যয়। এই হলুদ কালার করাটা পরে বুঝাচ্ছি, বাকিগুলো দেখেন। তাহলে লোকোমোটিভ পাওয়ার থেকে এই পর্যন্ত, এই কম্পেনসেশন পর্যন্ত, এইগুলো সবই কি আমার ব্যয় না? হ্যাঁ। জি ভাই। তাহলে আমি রেভিনিউ অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো। আমার এই দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট, এই যে লোকোমোটিভ পাওয়ার থেকে কম্পেনসেশন, পরপর সবগুলোই আমরা এই ব্যয় পাশে বসিয়েছি, এই টাকাগুলো বসিয়েছি। নেক্সট, তাহলে ওই যেটা বাকি রাখলাম ওইটা কি তাহলে? আচ্ছা, আমরা এটা জানি কিনা ব্যয় কত প্রকার? ব্যয় কত প্রকার বলেন? মনে আসতেছে না? তাবাসসুম, জান্নাত, ব্যয় কত প্রকার? তাবাসসুম, শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাবাসসুম শুনতে পাচ্ছে না। দীপু, ব্যয় কত প্রকার? গেছে। দীপু, ব্যয় কত প্রকার? ভাই আমাদের বেজ অতটা স্ট্রং না অ্যাকাউন্টিং। না না, সিম্পল জিনিস তো আমার এটা তো। কেমন মনে আছে? আচ্ছা, তন্নি বলতেছিলেন, বলেন তো তন্নি কি বলছিলেন? ভাই আমার মনে আছে দুই প্রকার। দুই প্রকার, হ্যাঁ এক্স্যাক্টলি দুই প্রকার। আচ্ছা, আমি বলে দিই প্রকারগুলো। একটা আছে মূলধন জাতীয় ব্যয় আর একটা মুনাফা জাতীয় ব্যয়। মনে পড়ছে না? 9-এ পড়ছি, হিসাব বিজ্ঞান 9-এ বইতে। না, 9-এ, ইন্টারমিডিয়েটে, অনার্সে সব জায়গায় পড়েছি আমরা, ঠিক আছে। নিয়ে পড়ছি যে দুই Okay, প্রকার, কিন্তু কি কি জানতে নেই। আচ্ছা যাক, তাহলে মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। এখন এই মূলধন জাতীয় ব্যয় আর মুনাফা জাতীয় ব্যয়, এটা কোনটা কেমন হয় সেটা একটু আমরা জানবো। যদি খরচটা 1 বছরের মধ্যে সংগঠিত হয় সেটা হলো মুনাফা জাতীয় ব্যয়, আর যদি একাধিক বছরের জন্য খরচ সংগঠিত হয় সেটা মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে। জি ভাই। তাহলে যেটা একাধিক বছরের জন্য হয় সেটা মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, আমরা একটু যদি চিন্তা করি, আসবাবপত্র ক্রয়, এটাও তো ব্যয়, এটাও ব্যয় না? মনে করেন জি আমরা ভাই, একটা মূলধন স্টেপলার জাতীয় ব্যয়। কিনলাম, হ্যাঁ, আর এটা স্টেপলার কিনলাম, বা মনে করেন আমি আমার প্রোডাক্ট কিনলাম, এটা একটা ব্যয়। কিন্তু আমার যে আসবাবপত্র ক্রয়, বা মনে করেন মেশিনারি ক্রয়, বা ল্যান্ড ক্রয়, এগুলোও ব্যয়। বাট এগুলো কিন্তু আমরা সম্পদ বলে জানি। এগুলো কি বলে জানি? সম্পদ। সম্পদ। কেন সম্পদ?
কারণ এই ব্যয়টা মূলধন জাতীয় ব্যয়, কারণ এটা 1 বছরের জন্য করা হয় না, এটা একাধিক 4-5 বছরের মেয়াদ হতে পারে, 10 বছরের মেয়াদ হতে পারে। সব বছরের মেয়াদের ব্যয় আমরা একবারেই করি, তাই না বিষয়টা? হ্যাঁ আর ওই আসবাবপত্র যে ডেপ্রিসিয়েশনটা ওইটা হয় বছরে বছরে, মানে ওইটা হচ্ছে মুনাফা জাতীয়, কিন্তু আসবাবপত্রটা হচ্ছে মূলধন জাতীয়। তো মূলধন জাতীয় ব্যয়গুলো সব সম্পদ, মূলধন জাতীয় ব্যয়গুলো কি সব সম্পদ ওকে। তাহলে এই যে পার্লামেন্টারি এক্সপেন্স এর আর একটা নাম দেখেন, পার্মানেন্ট এক্সপেন্স। কি লিখে দিছি? পার্মানেন্ট পার্মানেন্ট এক্সপেন্স। রাইট। তার মানে এটা স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় আছে মূলধন জাতীয় ব্যয়, আর মূলধন জাতীয় ব্যয় একটা অ্যাসেট। মূলধন জাতীয় ব্যয় একটা কি? অ্যাসেট অ্যাসেট। তাহলে আমরা অ্যাসেট দিকে বসাবো। এই দেখেন অ্যাসেট দিকে বসিয়েছি। এই এই দেখেন পার্লামেন্টারি এক্সপেন্স 16,000 টাকা। ঠিক আছে? হ্যাঁ ওকে। তাহলে এবার নিচের যে কয়টা আছে এই কয়টা লিখলেই আমাদের শেষ। রিসিপ্ট ফর্ম দেখেন যতগুলো আছে, এখানে আর ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ বলেন। কম্পেনসেশন। কম্পেনসেশন দিয়েছি তো, ওটা তো দায় ব্যয় পাশে দিয়েছি না, মাঝখান থেকে পার্লামেন্টারি এক্সপেন্স। বললাম কি বুঝিনি, আবার এটার বলেন। অর্থ যেন কি বলবেন? কম্পেনসেশন মানে, হ্যালো, হ্যাঁ ভাইয়া, তো কি যেন বলছিলেন, ভুলে গেলাম। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, ক্ষতিপূরণ আচ্ছা দি। ঠিক আছে, লিখে রাখতেছি। ওকে। এবার আসি রিসিপ্ট ফর্মের দিকে। রিসিপ্ট ফর্মের দিকে আমার এই যে 7টা এন্ট্রি আছে, 7টা এন্ট্রির দিকে তাকাই, একবার নাম পড়ি আমরা। প্যাসেঞ্জার টিকিট, টিকিট বিক্রি করে টাকা পেয়েছি। মার্চেন্টাইজ বিক্রি করে টাকা পেয়েছি, বা মার্চেন্টাইজ বহন করে টাকা পেয়েছি। ডক অ্যান্ড হারবার এক্সপেন্স, মানে ওই যে আমরা ডক, মানে ওই যে আমরা ডক চার্জ বলি না, ডক চার্জটা আমাদের ব্যয়। কিন্তু এইটা যদি আমরা পাই, মানে ওই যে রেল লাইনের বগি টগি ভাড়া দিয়ে টাকা পাই না, সেইটা। হ্যাঁ। শিপিং, তারপরে পার্সেল থেকে পেয়েছি, রেন্ট থেকে পেয়েছি, মেইল থেকে পেয়েছি, সবগুলো পেয়েছি। পেয়েছি মানে আয়। তাহলে আয়টা আমরা কোন দিকে বসাবো? ডেবিট রেভিনিউ দিকে। অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। এটা আয় না? তো জি ভাইয়া, ক্রেডিট দিকে। আয় তো, হ্যাঁ আয় তো রেভিনিউ অ্যাকাউন্ট আর নিট রেভিনিউ অ্যাকাউন্টে বসে। কিন্তু নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আমার মাত্র 3টা ইনকাম ছিল, একটা ছিল ইন্টারেস্ট ইনকাম, আর একটা লাস্ট ইয়ার প্রফিট, কারেন্ট ইয়ার প্রফিট, এই 3টা। কিন্তু বাকি আয়গুলো জি বসে ভাইয়া। রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। দেখেন এই রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এই যে বসাইছি আমি সবগুলো, সবগুলোই বসাইছি, সবগুলোই বসাইছি। ঠিক আছে, কিন্তু ছোট্ট একটা কাজ আছে একটা এন্ট্রিতে। কোনটাই? এই প্যাসেঞ্জার টিকিটে দেখেন, প্যাসেঞ্জার টিকিট, এইটাতে একটু দেখেন, এটা একটু প্যাসেঞ্জার টিকিটটা আলাদা। এখানে আলাদা একটা কাজ করা হয়েছে, অ্যাড ফাইন নামে একটা এন্ট্রি অ্যাড করা হয়েছে, দেখতে পাচ্ছেন? কি ভাই দেখা যাচ্ছে জি ভাই। প্যাসেঞ্জার টিকিট ছিল 13,80,000 টাকা, দেখেন ওইটা লিখছিলাম ইনার কলামে। আর ওই যে অ্যাড ফাইন কথাটা লিখছে, এটা আমরা সমন্বয় থেকে যাব। তাহলে আমার উপর এন্ট্রি গুলো সব শেষ, আমার এবার সমন্বয় 3টে এন্ট্রি পড়লেই শেষ। জাস্ট 2 মিনিট সময় লাগবে আমার। এই নাম্বার সমন্বয়, রেলওয়ে মোবাইল কোড ফাইন, কোড রিয়ালাইজ এ ফাইন অফ টাকা 15,000 ফ্রম দ্য টিকিটলেস প্যাসেঞ্জার বাট নট ডিপোজিটেড। যা বলছে আপনারা বুঝতে পারছেন? এরকম কেউ কখনো পড়ছেন? তাই বলেন। না ভাইয়া, টিকিট কাইটেই। মানে অনেকে টিকিট না কেটে ভ্রমণ করে, ব্যস্ততার কারণেই হতে পারে বা ইচ্ছাকৃত হতে পারে, পারে না? হ্যাঁ তাহলে জি তা ভাই। যখন টিটি, টিটি মানে যে টিটি, টিকিট কালেক্টর যে যিনি থাকেন, উনি যখন টিকিট দেখতে আসেন, আপনার কাছে টিকিট না থাকে, আপনার কাছে কি করে? একটা ছোট একটা কাগজে লিখে আপনার কাছ থেকে টাকা নেয় না? হ্যাঁ আমরা দেখেছি ট্রেন জরিমানা। জার্নিতে, এটা আমাদের অভিজ্ঞতা সবারই হয়েছে। আমরা নিজে না করলে আমরা দেখেছি এরকমটা, তাই না? তো এই যে জি ভাইয়া। টিকিটলেস প্যাসেঞ্জার, মানে যাদের কাছে টিকিট ছিল না, তাদের কাছ থেকে জরিমানা আদায় করছে 15,000 টাকা। তাহলে এটাও তো ওই যে একটা খসড়া একটা টিকিট তাকে দিচ্ছে, ওই যে লিখে দিচ্ছে, ওটা এক প্রকার টিকিট। তার মানে এই 15,000 টাকা টিকিট বিক্রয়ের মধ্যেই যাবে। তাহলে প্যাসেঞ্জার টিকিট যে 13,80,000 টাকা ছিল, তার সঙ্গে যোগ হবে 15,000 টাকা। কত টাকা যোগ হবে? 15,000 টাকা তাহলে যোগ ভাইয়া করলে কত ওরা হবে? মনে 13 লক্ষ।
বুঝিনি। বাট নট ডিপোজিট টাকা কেন জমা দেয় না, এইটার কাজ কি হবে? আমি সেটা বলতেছি, আগে এটা শেষ করেন। প্যাসেঞ্জার টিকিট আমরা 13,80,000 টাকা ছিল, আর এই 15,000 টাকা সেটা আমরা যোগ করেছি। হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এই যোগ করার আগ পর্যন্ত কি এটা আমার রেকর্ডে ছিল, রেকর্ড করা ছিল? না ছিল না। না কিন্তু এখন আমি রেকর্ড করলাম, এই যে উপরে বলছে না বাট নট ডিপোজিটেড, তার মানে এটা জমা দেওয়া হয়নি। এই যে যখন জমা দিল তখন আমি এই কাজটা করব, ঠিক আছে? এখন হ্যাঁ জমা তো এখনো দেইনি। এখন বলেন সমন্বয় এন্ট্রি কয়বার যায়? 2 বার যাবে। তাহলে একবার তো গেল, আরেকবার দুইবার, কোথায় যাবে? আরেকবার যাবে। আরেকবার আর কোথায় একবার যাবে? সম্পদে যাবে। আর একবার সম্পদে ভাইয়া যাবে। ওই কেন? যে কারণ জেনারেল এইখানে ব্যালেন্স বলছে বাট নট ডিপোজিটেড, কারণ ওই টাকাটা এখনো জমা দেওয়া হয়নি, ঠিক আছে? তাহলে যেটা জমা দেওয়া হয়নি সেটা, আমি যদি কোম্পানির মালিক হই বা আমি যদি কোম্পানির কর্তৃপক্ষ হই, তাহলে আমি ওই টাকাটা পাবো, মানে কোম্পানি ওই টাকাটা পাবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ তাহলে যেটা পাবে সেটা অ্যাসেট, যেটা পাবে সেটা কি? জি ভাইয়া। asset, অ্যাসেট। Asset. তাহলে অ্যাসেট দিকে বসবে যে ফাইন নট ডিপোজিটেড, কি নাম? ফাইন নট Deposited. ডিপোজিটেড, 15,000 টাকা, ঠিক আছে? জি এই ভাইয়া। এই হলো আমার এন্ট্রি। আর দুটো সমন্বয় আছে, সমন্বয় দুটো দেখেন, ছোট ছোট সমন্বয়। 2 নাম্বারটা ফ্যান অ্যান্ড আদার ফিটিং। অর্থ মানে মূল্য কিন্তু, হ্যাঁ, কত টাকা? 1,00,000 টাকা। 1,00,000 টাকা মূল্যমানের ফ্যান অ্যান্ড আদার ফিটিং স্টোলেন ফ্রম দ্য কম্পার্টমেন্ট থেকে আমাদের 1,00,000 টাকা মূল্যের ফ্যান এন্ড আদার ফিটিং চুরি হয়ে গিয়েছে। আচ্ছা, ফ্যান এন্ড আদার ফিটিং এটা একটা অ্যাসেট না? হ্যাঁ asset, তাহলে অ্যাসেট যদি চুরি হয়ে যায়, তাহলে সমন্বয় যেহেতু কোথায় কোথায় বসতে পারে বলেন তো? প্রথমত চুরি হয়েছে মানে আমার ক্ষতি হয়েছে। অ্যাকাউন্টে যাবে। প্রথমত প্রথমত চুরি হয়েছে মানে এটা ক্ষতি হয়েছে, তার মানে এটা কি রেভিনিউ অ্যাকাউন্টে ডেবিট দিকে বসবে না? হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন তাহলে ক্ষতি ডেবিট যাবে, জেনারেল রাইট, ব্যালেন্সে যাবে। এই দেখেন রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট দিকে লিখছি ফ্যান এন্ড আদার ফিটিং স্টোলেন, লিখছি হ্যাঁ জি ভাইয়া। 1,00,000 টাকা। আর একবার জেনারেলি সবাই জানি যে সম্পদটা চুরি হয়েছে ওই সম্পদ থেকে মাইনাস হবে, ফ্যান এন্ড আদার ফিটিং থেকে জি মাইনাস ভাইয়া, হবে। জেনারেল। আচ্ছা বলেন তো, ফ্যান এন্ড আদার ফিটিং নামে কোনো সম্পদ আমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল? না ভাই ছিল না তো। তাহলে সেই সম্পদ থেকে আমি মাইনাস করব কিভাবে? করতে পারবো? তাহলে না তাহলে সম্পদ থেকে মাইনাস না করতে পারলে আমি দায় দিকে বসাতে পারবো না? হ্যাঁ পারবো। পারবো। তাহলে হ্যাঁ দুইটা তাহলে কাজ করা যায়, সম্পদ থেকে মাইনাসও করা যায়, ভাইয়া। আবার দায় দিকেও বসানো যায়, তাই তো? তাহলে দেখেন হ্যাঁ আমি এখানে জি কোথায় বসাইছি? দায় দিকে বসাইছি, ফ্যান এন্ড আদার ফিটিং স্টোলেন, দেখতে পাচ্ছেন? 1,00,000 হ্যাঁ টাকা। জি ভাইয়া। আমি যদি চাইতাম এটা সম্পদ থেকে বাদ দিতে পারতাম। কোন সম্পদ থেকে বাদ দিতে পারতাম? তাবাসসুম মনোযোগ দেন। আমরা যে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সে 4,75,000 টাকা বসাইছি না, এটা কি বলেছিলাম? এটা সম্পদের ব্যালেন্স। এটা কিসের ব্যালেন্স বলেছিলাম? সম্পদের ব্যালেন্স, সম্পদ। স্থায়ী সম্পদের ব্যালেন্স। ওইটা কিসের কিসের ব্যালেন্স? স্থায়ী সম্পদের ব্যালেন্স। স্থায়ী সম্পদের ব্যালেন্স। আর ফ্যান এন্ড আদার ফিটিংটাও কি স্থায়ী সম্পদ ছিল না? জি হ্যাঁ ভাইয়া। তাহলে চাইলে আমি ওই 4,75,000 টাকা থেকেও মাইনাস করতে পারি। আমি কি বোঝাতে পারছি? আপনি যদি মাইনাস না জি করেন তাহলে দায় পাশে বসাবেন, আর যদি মাইনাস করেন তাহলেও হবে। অ্যাজ ইওর উইশ, আপনারা যে কোনোটা করতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ ওকে। আর একটা সমন্বয় আছে, ছোট্ট সমন্বয়, কিন্তু তার কোনো কাজ নাই। কি লাইন বলছে? রেল লাইন অর্থ। রেল লাইন মানে, রেল লাইন আমরা জানি, অর্থ মানে মূল্য, 56,000 টাকা ডিস্ট্রয়েড মানে নষ্ট হয়ে গিয়েছিল, বিনষ্ট হয়ে গিয়েছিল ডিউরিং দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বাট নট টেকেন ইনটু অ্যাকাউন্ট। বলেন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কত সালে? 71 সালে। 71 সালে। সেই সময় 56,000 টাকার রেল লাইন বিনষ্ট হয়েছে।
আপনার অ্যাকাউন্টে নিতে সেটা মনে নাই। আজকে 2017 সালে আপনি অঙ্ক করতেছেন, কত বছর পরে? 46 বছর পরে, মানে 17 সাল যদি হিসাব করেন 46 বছর পর আপনার মনে পড়লো যে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সম্পদ একটা নষ্ট হয়েছিল, সেইটা অ্যাকাউন্টে দেখানো হয় নাই, আজকে আমি দেখাবো। এটা কি আসলেই কোনো রিলেভেন্ট কোনো এন্ট্রি? না। ওই লোকটা তো মনে হয় বাইসেই নাই। তাহলে আমরা থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ আরো একটা চ্যাপ্টার করেছিলাম, ইরর অ্যানালাইসিস, করেছিলাম না? সবাই জি ইরর ভাইয়া। অ্যানালাইসিসে আমরা যে ভুলগুলো দেখতে পাইতাম সেটা হচ্ছে দুই ধরনের ভুল ছিল। একটা হচ্ছে স্বয়ংশোধক ভুল আর একটা হচ্ছে অস্বয়ংশোধক ভুল। স্বয়ংশোধক ভুল হচ্ছে যে 2 বছরের মধ্যে যে ভুলটা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন হয় সেটা স্বয়ংক্রিয় ভুল। আর যে ভুলগুলো 2 বছরের পরেও সংশোধন হয় না স্বয়ংক্রিয়ভাবে, ওটা হচ্ছে অস্বয়ংশোধক ভুল। ঠিক আছে? তো এই এন্ট্রিটা স্বয়ংশোধকও না, অস্বয়ংশোধকও না। ঠিক আছে? এটা আছে ইরিলেভেন্ট, মানে অপ্রাসঙ্গিক। এটা কি? অপ্রাসঙ্গিক। তার মানে হ্যাঁ, রাইট, এইটা আমার এই অঙ্কে আসবেই না, এটা আমি দিবই না। তবে আপনারা যদি নতুন বই কেউ দেখেন, নতুন বইতে দেখবেন যে এটা দিয়েছে অ্যাসেট থেকে মাইনাস দিয়েছে, মানে এই যে অ্যাসেটের যে যোগফল ছিল না, এই যে 4,75,000 টাকা, এখান থেকে মাইনাস করেছে। তো যেহেতু ওরা ধরছে কি ওটা অ্যাসেট, অ্যাসেট নষ্ট হয়েছে, তো অ্যাসেট থেকে বাদ দিয়েছে। কিন্তু এইটা অনেক আগের এক অঙ্ক, আমাদের ইংলিশ রাইটারের বই থেকেই নেওয়া। তো তো সেখানেই এর ব্যাখ্যাটা ভালোভাবে দেওয়া ছিল যে এই নোট অঙ্ক, দিতে এই হবে। এন্ট্রিটা, এটা ইরিলেভেন্ট এন্ট্রি। তো ইরিলেভেন্ট এন্ট্রি আমরা অ্যাসেট থেকে মাইনাস করতে পারবো না। ঠিক আছে? তাহলে বর্তমানে আমার অ্যাসেটটা কম দেখানো হয়ে যাবে। ঠিক আছে বিষয়টা? ভাইয়া এটা কি নোট দিতে তাহলে হবে আবার? রাইট, একটা নোট দিব। একটা নোট দিব কি, যে এই এন্ট্রিটার নাম লিখবো যে রেল লাইন ওর্থ এত টাকা ডিস্ট্রয়েড ইজ কনসিডার্ড অ্যাজ ইররিলেভেন্ট আইটেম। কি লিখবো? রেল লাইন হতে এত টাকা ইজ আমি কনসিডার। কি লিখে দেবো? আমি কি লিখে দেবো? না ভাইয়া পারবো। আচ্ছা, নোটটা আমি লিখে দিই, যেহেতু সময় আছে আমি একটু লিখে দিই। হ্যাঁ, আমরা কি লিখবো? যে রেল লাইন শুধু এইটুকু লিখে দেন ইজ কনসিডার্ড ওর্থ, অ্যাজ হ্যাঁ, আচ্ছা, টাকা 56,000 লিখে, সমস্যা নেই। টাকা 56,000 ইজ কনসিডার্ড অ্যাজ কনসিডার্ড অ্যাজ ইররিলেভেন্ট, IRR, রিলেভেন্ট, রিলেভেন্ট আইটেম। ঠিক আছে? এটা। ওকে, এটা হচ্ছে আপনার নোট, আপনি এইটা দিবেন, ব্যাস। এখন আমি কি করব? যোগ বিয়োগ করব। তাহলে আমি একটু যোগ বিয়োগ করে দেখাই দিই। জাস্ট ইনকাম পাসটা যোগ করলাম, 22,70,000 হলো। ইনকাম পাস থেকে আমি ওই 22,70,000 টাকা দুই পাশে বসালাম, বিয়োগ করলাম, থাকলো 2,99,000 টাকা। কত টাকা থাকলো? 2,99,000। তাহলে এইটা 299। যাবে কোন জায়গায়? আগের মতোই, ব্যালেন্স ট্রান্সফার টু নিট রেভিনিউ অ্যাকাউন্ট। কোথায় যাবে? সেজন্য অ্যাকাউন্টে তাহলে নিট রেভিনিউ অ্যাকাউন্টের ক্রেডিট দিকে যাবে নিশ্চয় নাকি? এই যে হ্যাঁ। জি ভাই। ব্যালেন্স ট্রান্সফার ফ্রম রেভিনিউ অ্যাকাউন্ট 2,99,000 টাকা আনছি ওইখান থেকে। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমি এটা যোগ বিয়োগ করব, ডান পাশ যোগ করলে 3,31,500 টাকা। এই যোগফলটা আমি দুই পাশেই রাখবো, রেখে আমি ডেবিট দিকের এন্ট্রি গুলো বিয়োগ করলাম, 2,91,000 টাকা বেরোলো। কত বেরোলো? 2,91,000। এটা যাবে কোন জায়গায়? আগের মতোই, ব্যালেন্স ট্রান্সফার টু জেনারেল ব্যালেন্স শিট। কোথায় যাবে? জেনারেল ব্যালেন্স শিট। তাহলে জেনারেল ব্যালেন্স শিটের দায় পাশে বসবে। কোন দিকে বসবে? এই যে ব্যালেন্স ট্রান্সফার ফ্রম নিট রেভিনিউ অ্যাকাউন্ট 2,91,000 টাকা। এবার আমি এই পাশ যোগ করলাম 9,16,000, ডান পাশ যোগ করলাম 9,16,000। আমার অঙ্ক মিলে গেছে, মানে অঙ্ক হয়েছে। বুঝছেন আপনারা? হ্যাঁ। জি ভাই। তাহলে স্ক্রিনশট দেন, এইখান থেকেই দিবেন। 1 সেকেন্ড। ওকে, এখান থেকে এই পুরোটা
স্ক্রিনশট দিবেন। নিশি ভাইয়া পরে আচ্ছা, তারপরে নিট রেভিনিউ অ্যাকাউন্টে নেবেন। নিশি ভাইয়া পরে আচ্ছা, এক সেকেন্ড।